অড সিচুয়েশান এখন ওয়াইটিতে চলছে, বুঝতে পেরেছো? দেখো এমন তৈরি হচ্ছে, মানুষ এক তো মানুষের ওপর দিয়ে বিশ্বাস কোথাও না কোথাও ডগমগিয়ে যাচ্ছে, কোথাও না কোথাও মানুষের ফেক মানুষের কনফিডেন্স লেভেল হাই হয়ে যাচ্ছে। এরকম নানান রকমের জিনিস কিন্তু ওয়াইটিতে আমরা দেখতে পাচ্ছি। আর ওয়াইটির এই যে প্ল্যাটফর্মটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। কীরকমভাবে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেটা হচ্ছে একটা বাচ্চার কাস্টাডি, একটা ম্যারেজ যেটা কোনো রকম কিছু ছাড়া বিনা কারণে শুধু নষ্ট হয়ে গেল একটা ম্যারেজ। হ্যাঁ, নাকি স্বামীর ঘর করতে ভালো লাগছে না। বেশিরভাগ এখন মহিলাদের মধ্যেই এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে যে তাদের মহিলাদের আর স্বামীর ঘর করতে ভালো লাগছে না। যবে থেকে ভারতীয় সংবিধানে আমাদের মহিলাদের জন্য যে আইনগুলো এখন তৈরি হয়েছে সেইগুলোকে কতটা মানুষ যে সৎ ব্যবহার করছে আমি জানি না, বেশিরভাগ কিন্তু অসৎভাবেই ব্যবহৃত হচ্ছে এই রুলসগুলো, যেগুলো একটা মানে মহিলাকে সেফটি প্রদান করতে পারে, একটা মহিলার হিতার্থে করতে পারে। এই যে তোমরা দেখবে, আমি কখনো কোনো নারীর গায়ে হাত তোলাটাকে কোনো রকমভাবে সম্মতি জানাই না, যে আজকে কিছু হলো তুমি তাকে ধরো না, এটা কোনো সলিউশন না। আমি জানি হিট অফ দ্য মুমেন্টে অনেকের মাথা ঠিক থাকে না, কিন্তু এতে তুমি নিজের ক্ষতি করছো। আর কাউকে মেরে বা শাসন করে কখনো ঠিক করা যায় না যতক্ষণ না সে বোঝে। তোমরা দেখবে, আমি জানি না আমার এই কথাটার সাথে কতজন সহমত পোষণ করবে, আমি সম্পূর্ণ আমার অভিব্যক্তি তোমাদের কাছে তুলে ধরছি। ইদানিংকালে তোমরা শুনতে পাচ্ছ চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু মার্ডার হচ্ছে। কারা বেশি মানে মৃত্যুর কোলে ঢলে পড়ছে? বেশিরভাগ সংখ্যক কিন্তু মেয়েরা। মারছে কারা? তাদেরই প্রাক্তন প্রেমিকরা। বুঝতে পারছো কেন? একটা ছেলে যখন তোমাকে মারছে, আমি কখনোই সেটাকে সাপোর্ট করছি না, আমি বারবার বলছি, কিন্তু কথা হচ্ছে যখন তোমাকে এত নিষ্ঠুরভাবে মেরে ফেলছে, এত ক্রূরভাবে মেরে ফেলছে এমনই একটা মানুষ, যে মানুষটা তোমাকে একটা সময় ভালোবেসেছে, কেন মারছে? শুধুমাত্র দোষটা কি ছেলেটার? শুধুমাত্র বিনা কারণে না। একটা সম্পর্ক, আমি যদি জানি যে আমি একটা সম্পর্ককে ভবিষ্যতে কন্টিনিউ করতে পারবো না, তাহলে আমি কেন একটা সম্পর্কের মধ্যে জড়াবো? প্রথম কথা। জড়ানোর পরে বেশিরভাগ মেয়েরা কি করছে, একদিকে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও পুনরায় আরেকজনের সাথে কথোপকথনে জড়াচ্ছে, রিলেশনশিপে। ফার্স্ট অফ অল, কারোর সাথে কেউ কথা বলা মানেই তার সাথে যে নোংরা সম্পর্ক, এটা কিন্তু কখনো না। কিন্তু তারা কি করছে, অলরেডি একটা রিলেশনে থাকার পরেও তারপরে গিয়ে কিন্তু একটা আলাদা নতুন করে রিলেশনের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তাকে আড়াল করে। তাহলে যখন সে জানতে পারছে, তার মাথায় বাজ ভেঙে পড়ছে যে আজকে তোমার জায়গায় আমি যদি এটা করতাম, আমাকে কেন তুমি ধোকাটা দিলে? আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ছেলেরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিচ্ছে। তখন তারা একটা বারের জন্য চিন্তা করছে না যে একটা মেয়ের জন্য আমি আমার জীবনটাকে শেষ করে দিচ্ছি, কিন্তু আমার বাবা মা, আমার নিজের মানুষগুলো তারা রয়েছে, তারা কি একটা বারের জন্য সেটা ভাবে না? আমি কিন্তু দু তরফটাই দেখছি। আজকে সন্দীপের যে সম্পর্কটা এইভাবে অকালে শেষ হয়ে গেল, একটা সুন্দর হেলদি একটা বিবাহ জীবন এইভাবে যখন নষ্ট হলো, নষ্ট হওয়ার মূল কারণটা কি? যে আজকে আমার স্বামীকে ভালো লাগছে না। হতেই পারে কৃষাণুর মায়ের আর তার বাবা, মানে কৃষাণুর বাবাকে আর ভালো লাগেনি, হতেই পারে। কিন্তু সে যদি সেই রিজনটাকেই ফলো করে বাড়ি থেকে বেরিয়ে যেত, তাহলেও মানা যেত, কিন্তু এখানে সেটা হয়নি। সে বেরিয়ে গেছে কখন? যখন সে ধরা পড়েছে যে অন্য পুরুষের প্রতি সে আসক্ত হয়ে পড়েছে। আজকে আইনের কথা বলা হচ্ছে, গুগলে সার্চ করার কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে? হোয়াট ইজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কোনটাকে বলা হচ্ছে? যখন একটা পুরুষ বা একটা নারী বিবাহিত জীবনে আবদ্ধ থাকার পরেও ফিজিক্যালি আর মেন্টালি যদি কারোর সাথে ইন্টিমেট হয়, দেন গিয়ে তারা কিন্তু পরকীয়ার নাম দিচ্ছে সেটাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তাছাড়া কিন্তু সেটাকে বলা যায় না। তাহলে যদি এটার উপরই বেস করে থাকি, আমরা কৃষাণুর মাকে কি করতে দেখেছি? সে ফিজিক্যালি হয়েছে
লাইভ ফিজিক্যালি হয়নি, বাট হয়েছে কোথায়, ফোনের দ্বারা, ঠিক আছে। ফোনে সে সেক্স চ্যাট করেছে, মিন্স সেক্স চ্যাট মিন্স যেটা আমি প্র্যাকটিক্যালি ধরে করতে পারছি না, সেটা সম্পূর্ণটা কি বলবো এটাকে, ডিজিটালি আমি করছি সম্পূর্ণটা। একটা নারী একটা পুরুষের কাছে সবটা উজাড় করে দিচ্ছে একটা ডিজিটাল মাধ্যমের দ্বারা, একটা পুরুষ তার সবটা উজাড় করে দিচ্ছে একটা ডিজিটাল মাধ্যমের দ্বারা। যদি এটা পরকীয়া বা নোংরামি না হয়ে থাকে, এই গুগল বাবা আর আমাদের সো কল্ড হোয়াইটের দালালের কথা অনুযায়ী, তার মানে ঘরে ঘরে নারী পুরুষ এই রকম করতেই পারে, ডাজন্ট ম্যাটার। আমি ফোনে কারোর সাথে সেক্স চ্যাট করছি, দিস ইজ নট আ বিগ ডিল। আমি তো ফিজিক্যালি তার সাথে ইন্টিমেট হচ্ছি না, তার মানে আমাকে দোষারোপ না করাই যেতে পারে। ও একটা সামান্য ছোট্ট ভুল হয়ে গেছে, সেই ভুলটা ক্ষমা করে দেওয়াই যেতে পারে। আমি করুণা হয় সেই সব মানুষের দিকে তাকালে যে আজকে খোদ যদি তোমার ঘরের পুরুষটি বা তোমার ঘরের নারীটি এক্স্যাক্ট এই কাজটাই করলো, সে বাইরে ফিজিক্যাল হলো না, সে আজকে ফোনে ফিজিক্যাল হয়ে যাচ্ছে ডিজিটালি, কিন্তু আজকে হচ্ছে, কাল দেখাচ্ছে ভিডিওতে, পরশু দেখাচ্ছে, এরপরে তার তাড়নাটা কোথায় বাড়বে, যে এবার আমরা একটু মিট করি, বোঝাতে পারছি। ওরটা ধরা পড়ে গেছে ওই সময়, কে জানতো যে যদি আজকে ধরা না পড়তো, কালকে এটা বাপের বাড়িতে গিয়ে সত্যি তারা ফিজিক্যাল হয়ে যেত তখনই, বা হয়েছে কি হয়নি আমরা জানি না। কথাটা আমি আশা করি বোঝাতে পারছি। এটা আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা কিনা বলছে যে শুধুমাত্র যদি তুমি ফিজিক্যালি আর মেন্টালি কারোর সাথে ইন্টিমেট হও তখন সেটাকে পরকীয়া বলে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলে, বাট সেই কাজটাই যদি ডিজিটালি আর মেন্টালি তুমি ফিজিক্যাল হও কারোর সাথে ফোনের মাধ্যমে, বাই ফোন, বাই ভিডিও কল, চ্যাটিংয়ের দ্বারা, দ্যাট ইজ ওকে, এটা কোনো বড় ব্যাপার না। আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে আজকে সেম প্রসেস যদি তোমার ঘরের পুরুষ বা তোমার ঘরের নারী করতো, তাহলেও কি তোমাদের কথা এক থাকতো এই বিষয়টার উপরে? তো এত কথার মধ্যে ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই জিনিসটা আমার মাথায় চলছিল, আমি ভালো করে শুনছি আর বোঝার চেষ্টা করছি যে তারা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। যে ও একটা ছোট ভুল থাক না, ওই হাত থেকে কাচের গ্লাস পড়ে গিয়ে ভেঙে যাওয়ার মতন একটা ছোট ভুল যা, কিন্তু ওই কাচের গ্লাসের মতন যে আমার মনটা টুক করে পড়ে ভেঙে গেছে, সেটা কি ভুল না? বুঝতে পেরেছো তো? এটা একটা সামান্য ভুল, যে আমার মনটা ভেঙে পড়ে গেছে, ওটা চুরমার হয়ে যাক, ডাজন্ট ম্যাটার। আমার স্বামী আমার, শুধু তার ওপর আমার অধিকার, আমি আমার স্বামীর জন্য, আমার ওপর শুধু আমার স্বামীর অধিকার। সেখানে সে যদি জানতে পারে যে আমি আমার সর্বত্র খুলে আরেকজনকে দেখাচ্ছি, কোনো স্বামী মেনে নেয়? কোনো স্ত্রী মেনে নেবে? যখন জানতে পারবে যে আমার স্বামী আরেকজনের সাথে ইন্টিমেট হয়েছে, মেনে নেবে? কখনো মেনে নেবে না। দুনিয়াতে সব ভাগ করা যায়, স্ত্রীকে আর তার স্বামীকে কখনো ভাগ করা যায় না। এটা আশা করি তোমাদের বোঝাতে পারছি। যারা নারী তারা সমস্ত বুঝতে পারছো, আর যারা পুরুষ তারাও বুঝতে পারছো বিষয়টা। এইবার একটা কথায় আসি, তোমরা জানো কদিন ধরে এই আসানসোল কাণ্ড করে করে অনেক রকম কথা বলা হচ্ছে। আজকে মেন ফোকাস হচ্ছে সন্দীপের গায়ে কাদা ছেটানো, এই কারণে যে আজকে তোমার বউ পরকীয়া করে বেরিয়ে গেছে, তাতে কি আছে? তুমিও তো ক্যারেক্টারলেস, তুমিও মিশছো একটা 1.5 বছরের বাচ্চার মায়ের সাথে। তোমারই বা কী চরিত্র? তাই বলা হচ্ছে তো যে গাড়ির মধ্যে অনেক কিছু করতে চেয়েছে, দাঁতের জন্য কিস করা, জিন্সের জন্য আর কিছু না করতে পারা, মানে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার বিষয়টা জিন্স প্যান্টের জন্য করতে পারেনি, এরকম কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে সন্দীপকে তো বলাই হচ্ছে, তার মানে এটা বলা যেতে পারে না যে আজকে সন্দীপের চরিত্র, সন্দীপ তো ঘরে বউ রেখে আসেনি, কথাটা বুঝবে, সন্দীপ ঘরে বউ রেখে আসেনি। তবুও আমি বলবো যে যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে তো আলাদা বিষয় আসছে, কিন্তু যে ঘরে 1.5 বছরের বাচ্চা আর স্বামী রেখে এসে সন্দীপের সাথে এসে মিশছে, সে কি ভুল করছে না? সে কি নোংরামি করছে না? তার মানে দালাল বারবার বলতে চাইছে যে আমি ওই মেয়েটির নাম এখানে উল্লেখ করতে পারবো না, ওর সংসার আছে তো, ওর একটা বাচ্চা আছে তো। আরে চল ঝুটি, তুই কি প্রিটেন্ড করার চেষ্টা করছিস? ওর সংসার আছে, ওর বাচ্চা আছে, সেটা ও যদি মাথায় না রেখে সন্দীপের সাথে এসে মেশে, তাহলে সন্দীপের একার দোষটা হচ্ছে কোথা দিয়ে? তালি তো 2 হাতেই বেজেছে, 1 হাতে তো বাজেনি, তাই তো?
এক হাতে তো বাজেনি, দু হাতেই বেজেছে। সন্দীপ যদি অপরাধী হয় তোর চোখে, তাহলে ওই 1.5 বছরের মা যে পিঙ্ক টি শার্ট আর ব্লু জিন্স পরেছিল সে কেন অপরাধী না? এই প্রশ্নের উত্তরটা দিস। আর তার আগে বলি যে আজকে হাত কাটা নাইটির ওপরে ওড়না পরে বসেছিস, ভালো লাগলো দেখে। একটু ভদ্রতা এসছে কোথাও না কোথাও। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই প্রশ্নটা আমার রইল তোমাদের সবার কাছে, যে আজকে সন্দীপ যদি চরিত্রহীন হয় তাহলে ওই 1.5 বছরের বাচ্চার মা কি? বলতে পারো কি সেই 1.5 বছরের বাচ্চার মা? কিছু কি? এরপরেও যদি তোমরা বলো পুরুষ শাসিত সমাজ, পুরুষকে কিছু বলা যাবে না, খালি নারীকেই বলা যায়, তার মানে এখানে তো পুরুষকে অ্যাটাক করে নারীকে বাঁচানো হচ্ছে, পুনরায় আরেকটা পরকীয়াকে সাপোর্ট করা হচ্ছে। শুধু মেয়ের তরফ থেকে সাপোর্টটা হচ্ছে, ছেলেটাকে ব্লেম করা হচ্ছে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। দালাল যখন খেলবি আর নিরপেক্ষতা রাখবি, মনে করবি না দুতরফে বজায় রাখার চেষ্টা করবি, দুতরফে বজায় রাখা। তুই সন্দীপকে এক্সপোজ করার চেষ্টা করছিস, তাহলে সেই মেয়েটিকে এক্সপোজ করছিস না কেন? কারণ এই মেয়েটিকে ভাড়া করা হয়েছে সন্দীপের উদ্দেশ্যে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সন্দীপকে একটা ট্র্যাপে ফেলার জন্য শুধুমাত্র একে ইউজ করা হচ্ছে, লাগানো হয়েছে এমন কাউকে যে কিনা সন্দীপের সাথে কথা বলবে, সন্দীপ কতটা তার সাথে ইন্টিমেট হয়ে পড়ছে সেটা ধ্যান রাখার জন্য, যাতে এটাকে অ্যাজ এ এভিডেন্স বা প্রুফ হিসাবে গামলার হাতে তুলে দিতে পারে, যাতে গামলার কেসে এটা কাজে লাগে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। আর এই প্ল্যানিংটা করছে কারা? নাহলে তোমরা ভাবো যে মেয়েটা খোদ একটা পুরুষের সাথে গিয়ে স্ব ইচ্ছায় গিয়ে মিশছে, তার সংসার বাচ্চা ফেলে রেখে, তাহলে তার এত ঘনিষ্ঠ মুহূর্ত যে জিন্সের প্যান্টের জন্য সন্দীপ কিছু করতে পারেনি, এটা দালালের হাতে তুলে দিল কে? খোদ সেই মেয়েটি। আমি সুকন্যা, তাই না? আচ্ছা, সেই মেয়েটি। আর এই যে দাঁতের জন্য কিস করতে অসুবিধা হচ্ছিল, এইরকম তথ্য তুলে দিচ্ছে। কারণ যে স্পাই ক্যামেরা নিয়ে বসেছিল সে নিশ্চয়ই গাড়ির ভেতরে ছিল না। আর যদি গাড়ির ভেতরে কোনো তৃতীয় ব্যক্তি থাকে, সেই তৃতীয় ব্যক্তির সামনে সন্দীপ ওই মেয়েটির জিন্সের প্যান্ট খোলার চেষ্টা করবে। আশা করি সেটাও পসিবল না। কি বলো বন্ধুরা? আমি কি কোথাও ভুল বলছি? যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কারেকশান করে দিও। তো দালালকে বলবো ঠিকঠাক মতন ওষুধপত্র খা, তো ট্রিটমেন্টের খুব দরকার। একা একা মজা নিবি কেন? কখনই মজা নিবি না। সন্দীপের জন্য যেটা ভুল হয়ে থাকবে, ওই 1.5 বছরের মায়ের জন্য সেটা কি করে রাইট হতে পারে, বা গামলার জন্য সেটা কি করে রাইট হতে পারে, একটা খালি একটু এক্সপ্লেন করে বলিস যে কি করে তথ্যগুলো শুধুমাত্র তোকে দেওয়া হচ্ছে আর কাউকে না। কারণ প্রি প্ল্যান তোর তরফ থেকে গেছে, এখান দিয়ে একজনকে লাগানো হয়েছে যাতে সন্দীপকে একটা ট্র্যাপে ফেলা যায়। আর তারপরেও যদি সন্দীপ ট্র্যাপে পড়ে এরকম কিছু করে থাকে, তাহলে তো বলবো সন্দীপ, এই সিচুয়েশানে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে তুমি বলছো তোমার বাচ্চা তোমার কাছে থাকবে কি থাকবে না সেই বিষয়টার উপর তোমার কোনো নিশ্চয়তা নেই। একটা অনিশ্চয়তার মধ্যে তুমি ভুগছো। যে বাবা হয়ে খোদ সেই বল হারিয়ে ফেলে যে সে তার বাচ্চাকে রাখতে পারবে কি পারবে না, তাহলে আমরা কত দূর কী করতে পারি বলো? একটা বাচ্চা মায়ের কাছে যাক কি বাবার কাছে যাক, আমরা সবসময় চাই তার একটা সুস্থ ভবিষ্যৎ। আজকে বাবা হয়ে তুমি অনিশ্চয়তা দেখাচ্ছ, আর এখানে একটা বাচ্চাকে নিয়ে রণক্ষেত্র চালু হয়ে গেছে। যেন মনে হচ্ছে ও রসাকসির মাঝখানের সেই বড় সাপোর্টটা, আর ওর পেটের মধ্যে সেই রশ্মিটা লাগিয়ে কোন দল কাকে টেনে নিয়ে কতটা যেতে পারবে। কিন্তু এখানে সব কিছুর মধ্যে যে বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে, এটা অনেকেরই মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারছি। এর বেশি আর কিছু বলবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।